আসসালামু আলাইকুম। বিএসসি তৃতীয় বর্ষ স্পেশাল কোর্সের প্রথম লেকচার জেনেটিক্স 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি অনেক ভালো আছো তোমরা। ক্লাসটি গতকাল নেয়ার কথা ছিল, ইতোমধ্যে হয়তো গ্রুপ পোস্টে অবগত হয়েছে তোমরা। আমার আকস্মিক কিছু অসুস্থতার কারণে তা গতকাল সম্ভব হয়নি। আজও যে খুব সুস্থ তা না, তবে চেষ্টা করতেছি আমাদের যতটুকু টার্গেট ছিল সেই টার্গেটটা যেন ফিল আপ হয়ে যায় সেই ব্যবস্থা করা। ইনশাল্লাহ বাকিটা যতদূর যাওয়া যায় আমরা চেষ্টা করব। ওকে, তো আর আমি কথা না বাড়াই, কথা বলতেও আসলে একটু কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা খুব অপ্রয়োজনীয় বা অগুরুত্বপূর্ণ কথাগুলো না বলে সরাসরি পড়াতে অ্যাডমিট হয়ে যাচ্ছি। ওকে, তো আজকে আমরা প্রথমে শুরুতে দেখবো আমরা আসলে কি পড়তেছি। তো তোমরা সবাই আসলে কোর্স প্ল্যানটা কিন্তু পেয়ে গেছো ইতোমধ্যে, আমি জানি। তো সেটা যদি আমরা একটু দেখি, অর্থাৎ সাজেশন বলতে যা বুঝি আমরা, এই টোটাল 14টা চ্যাপ্টারের জেনেটিক্সে প্রথম চ্যাপ্টার বংশগতি বিদ্যার ঐতিহাসিক পটভূমি, দ্বিতীয় অধ্যায় মেন্ডেলীয় নীতিমালা, 3টাকে স্কিপ করে আমরা 4-এ চলে যাই জিনের আন্তঃক্রিয়া, যেখানে মূলত মেন্ডেলের বিভিন্ন অনুপাতের ব্যতিক্রম সমূহ নিয়ে আলোচনা করা হয়। এই 3টা চ্যাপ্টার পড়ে ফেললে তোমার টোটাল জেনেটিক্সের প্রায় 30 থেকে আপ টু 40% কাভার আপ হয়ে যায়। অর্থাৎ এটার মূল অংশ মেন্ডেলিজম এবং এর ব্যতিক্রম। আজকের ক্লাস জুড়ে আমরা চেষ্টা করব এই 3টা চ্যাপ্টারের যাবতীয় খুঁটিনাটি দেখে ফেলার জন্য ইনশাল্লাহ। কথা না বাড়াই, শুরু করি। তো আমরা আজকের লেকচার নোটে চলে যাচ্ছি। প্রত্যেকে চাইলে ক্লাসগুলোর সাথে সাথেও খাতা কলম নিয়ে নোট করতে পারো, অথবা পরবর্তীতে ভিডিও প্লে করেও সাথে সাথে স্টেপ বাই স্টেপ নোট করতে পারো। ক্লাস নোটগুলো কিন্তু আবশ্যক, আমি শেষে রুলসটা বলে দিব। ওকে, তো আমরা পড়াতে যদি অগ্রসর হই, সেক্ষেত্রে 3টা চ্যাপ্টারকে আমরা আজকের লেকচারে সংজ্ঞায়িত করেছি। তো আমরা আজকে যা পড়ছি তা হলো মূলত বংশগতিবিদ্যার পটভূমি 1, মেন্ডেলিজম 2 এবং মেন্ডেলিজমের ব্যতিক্রম 3। ওকে, এট ফার্স্ট আমরা লেকচার শুরু করতেছি বংশগতিবিদ্যার পটভূমি থেকে। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা জীববিজ্ঞানের কোনো আধুনিক শাখা নয়। মানুষের চিন্তাধারার বা দর্শন শাস্ত্রের সূচনা লগ্ন থেকে মানুষ চিন্তা করত কিভাবে এক জীব থেকে অন্য জীব সৃষ্টি হয়। যদিও তৎকালীন ধারণাগুলো অধিকাংশই ছিল ধারণা প্রসূত এবং অবৈজ্ঞানিক। হয়তো কি আসলে তৎকালীন সময়ে একজন মানুষের কোনো একটা থিওরি যদি গ্রহণযোগ্য হইতো, সবাই তাকে অনেক জ্ঞানী ভাবত এবং তখন তার অনেক উদ্ভট তথ্যসমূহ মানুষ গ্রহণ করত, সাদরে গ্রহণ করত। তেমনই একজন মানুষ হচ্ছেন পিথাগোরাস। আমরা যদি ওনাকে একটু দেখে নেই, এই যে হচ্ছে পিথাগোরাস। তো তোমরা সবাই পিথাগোরাসকে চিনো কিসের মাধ্যমে? তার সমকোণী ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যের কারণে। ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সে গণিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বলাই বাহুল্য, তাতে কোনো প্রশ্ন রাখে না। বাট মানুষজন তৎকালীন সময়ে বিভিন্ন সমস্যার কারণে তার কাছে গেলে এরকম একটা প্রশ্ন উত্থাপন করে যে তাহলে এক জীব থেকে আরেক জীব সৃষ্টি হয় কেমনে। তখন সে তার খুব অবৈজ্ঞানিক এবং উদ্ভট একটা তত্ত্ব মানুষকে বুঝাইছে যে জীব দেহ থেকে নির্গত হয় এক প্রকারের বাষ্প, প্রত্যেক জীবের দেহ থেকেই নাকি এক প্রকার বাষ্প নির্গত হয়, আর তখন এই বাষ্পগুলো একত্রিত হয়ে নাকি নতুন জীবের সৃষ্টি হয়। খুব উদ্ভট একটা তত্ত্ব। তো এটাই মানুষ অনেক দিন পর্যন্ত মানছে। আরেক বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যারিস্টটল, দার্শনিক মূলত, তারা বিজ্ঞানী না। এই অ্যারিস্টটল, এটা তার একটা মূর্তি আর কি, বাস্তবে তার ছবি নাই। তো এই যে অ্যারিস্টটল, এই অ্যারিস্টটলের তত্ত্বটা ছিল এরকম জেনেটিক্স সংক্রান্ত, যে পুরুষের রক্ত থেকে নির্গত স্পার্ম এবং নারীদের দূষিত রক্তের সংমিশ্রণে সৃষ্টি হয় ভ্রূণ। কি উদ্ভট সব কথা, এগুলাই মানুষ তখন বিশ্বাস করত। আরেকজন বিজ্ঞানী যাকে আমরা অনেক সমাদর করি উদ্ভিদ বিজ্ঞানে,
অ্যান্টনি ফন লিউয়েনহুক, তাকেও তোমরা আশা করি দেখছো, আমরা একটু দেখে আসি চলো। এই হচ্ছেন আমাদের লিউয়েনহুক, সুদর্শন চেহারার অধিকারী, লম্বা লম্বা চুল। তো এই লিউয়েনহুক বলছে যে শুক্রাণু ভ্রূণের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর যে ভ্রূণটা তৈরি হবে তার বিকাশ নিয়ন্ত্রণ করে ডিম্বাণু। কি অদ্ভুত কথা না? দেখো, ভ্রূণটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে শুক্রাণু, আর তার বিকাশ নিয়ন্ত্রণ করতেছে ডিম্বাণু। হাউ ইজ ইট পসিবল? তো মানুষ তাই বিশ্বাস করছে। আরো অদ্ভুত একটা তথ্য আসে পরবর্তীকালে বিজ্ঞানী জে স্যামারডামের মাধ্যমে। তার ছবিটা একটু দেখো, মহান লোকটাকে আমরা দেখে নিয়ে আগে। এই যে দেখো, এই দেখতেই কেমন একটা পাগলাটে পাগলাটে ভাব দেখা যায়, তাই না? জে স্যামারডাম। তো উনার ধারণা ছিল, এবং ধারণাটা খুব কিন্তু বলবৎ ছিল তখন, পূর্ব সৃষ্ট তথ্য। এই তথ্যে কি বলতো? বলতো যে মানুষের স্পার্মে, বীর্যে বা শুক্রাণুতে লোকায়িত মানুষ আগে থেকে সৃষ্টি হয়ে অবস্থান করে, এবং সেই লোকায়িত মানুষটা হাত পা গুজে একসাথে বসে থাকে, পরবর্তীতে গর্ভে যেয়ে তার বিকাশ ঘটে। এই যে তত্ত্বটা, এটাকে সে পূর্ব সৃষ্ট তত্ত্ব বলা হইতো, এবং এই লোকায়িত মানুষটাকে, ক্ষুদ্রাকৃতির মানুষটাকে বলা হইতো হোমেনকিউলাস। তো এই ধারণা এতটাই বলবৎ ছিল যে প্রায় 200 বছর পর্যন্ত মানুষ এটাই বিশ্বাস করত। তার এই তত্ত্বটা অনুযায়ী একটা কাল্পনিক চিত্র যেখানে দেখা যায়, দেখো একটা মানুষ হাত পা গুটিসুটি হয়ে একটা শুক্রাণুর মাঝে বসে আছে। তো এই তত্ত্বটাই তৎকালীন সময়ে মানুষ কিন্তু বিশ্বাস করত, এবং জাস্ট তৎকালীন সময় না, 200 বছর পর্যন্ত মানুষ এই উদ্ভট তথ্য বিশ্বাস করত। পরবর্তীকালে আমরা আরেকজন বিজ্ঞানী যাকে চিনি বিবর্তনবাদের কারণে, বিবর্তনবাদের জন্য, তার নাম কি? চার্লস ডারউইন। এই মহান ব্যক্তি, তিনি এসে আরেকটা অদ্ভুত তথ্য প্রদান করলেন, যে বলছে জীবদেহ থেকে সৃষ্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্যানজিন সমূহ রক্ত দ্বারা বাহিত হয়ে ভ্রূণের বিভিন্ন অঙ্গ সৃষ্টি করে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে একটা জীবদেহ থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এক একটা অঙ্গ নির্ধারণ করে। যেমন বাবার শরীর থেকে আসা একটা ক্ষুদ্র পেনজিন হাত নির্ধারণ করবে, একটা ক্ষুদ্র পেনজিন পা তৈরি করবে, একটা ক্ষুদ্র পেনজিন কান তৈরি করবে, চোখ তৈরি করবে, ইত্যাদি। তো যেটা কিনা মূলধারার বিজ্ঞানের সাথে একেবারেই সাংঘর্ষিক। তো এই পর্যন্ত চলে আসা এই তত্ত্বগুলো, শুধু যে এগুলোই আছে তা না, আরো এরকম অদ্ভুত 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 তথ্যের কোনো শেষ নাই। আমরা এই কয়েকটাকে এখানে আইডেন্টিফাই করলাম। তো এইগুলো ছিল অবৈজ্ঞানিক এবং গবেষণাবিহীন উদ্ভট সব তথ্য। সেখানে সর্বপ্রথম সুদীর্ঘ গবেষণা এবং কষ্টলব্ধ পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক সর্বপ্রথম বংশগতি সংক্রান্ত 2টি বৈজ্ঞানিক সূত্র প্রদান করেন গ্রেগর জোহান ম্যান্ডেল, যাকে আমরা বলি বংশগতিবিদ্যার এবং আধুনিক বংশগতিবিদ্যার জনক। তবে খুবই দুর্ভাগ্যের ব্যাপার, তার জীবন কাহিনীটা হয়তো তোমরা অনেকেই জানো। আমি ইতোপূর্বে গ্রুপে লিখে পোস্ট করছিলাম, একটা বড় পোস্ট, যদি পড়ে থাকো। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, ওনার এই গবেষণাটা তৎকালীন সময়ে কেউ তেমন পাত্তার সহিত গ্রহণই করে নাই, এবং ওনার মৃত্যুর প্রায় আরো 6 বছর পরে, আরো 3জন বিজ্ঞানী আর কি এই গবেষণাটাতে পরবর্তীকালে কি করেন, পরীক্ষালব্ধ ভাবে তারা উপস্থাপন করেন, এবং তখন ম্যান্ডেল স্বীকৃতি পান আর কি। এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা এই হচ্ছে মোটামুটি ইতিহাসটা বলতে পারি। সেই 3জন বিজ্ঞানীর নাম কি? হিউগো ডে ভ্রিস, কার্ল করেন্স এবং ভন স্যারমার্ক। ওনারা সবাই ছিলেন হচ্ছে আমাদের গ্রেগর জোহান ম্যান্ডেলের পরবর্তীকালের 3জন গবেষক। ওকে, এক মিনিট। সরি, 1 মিনিট, আমার একটা মেডিসিন নেওয়ার ছিল, আমার মনে নাই। জাস্ট খালি 1 মিনিট ওয়েট করো।
ওকে, যা বলতেছিলাম আর কি। তো আমরা চার্লস ডারউইন পর্যন্ত তোমাদের দেখাইছিলাম, তারপরে গ্রেগর জোহান মেন্ডেল, তাকে তোমরা দেখছো প্রায় বেশ কয়েকবার। এই যে ইনি হচ্ছেন একজন তুখুর বিজ্ঞানী, বড় মাপের একজন গবেষক। তো ওনার এই গবেষণাটা উনি এভাবেই সমাপ্ত রেখে 1984 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় আরো 16 বছর পরে, মনে হয় ইতোপূর্বে 6 বছর বলছিলাম না, সংখ্যাটা 16 বছর হবে। 16 বছর পরে প্রায় 1900 শতকে আর 1900 সালে পরবর্তীতে বাকি 3 জন বিজ্ঞানী, তাদের মাঝে যিনি হচ্ছেন হিউগো ডি ভ্রিস এবং বাকি আরো তার 2 জন সহযোগী মিলে তারা বংশগতি নিয়ে গবেষণা করতে গিয়ে মেন্ডেলের তত্ত্বটাকে পুনরাবিষ্কার করেন এবং তারা পরীক্ষার মাধ্যমে এটাকে পুনরাবৃত্তিমূলকভাবে প্রমাণ করেন। তো এই হচ্ছে মোটামুটি বংশগতির ইতিহাস বা পটভূমি, জেনেটিক্স কিভাবে আসছে। পরবর্তীতে আরো আধুনিক গবেষণা হয়েছে এটা নিয়ে এবং এটা আরো উৎকর্ষতা লাভ করছে। তো এই হচ্ছে আমাদের বংশগতি বিদ্যার একটা বলা যায় যে সংক্ষিপ্ত পরিসরে পটভূমি আমরা আলোচনা করলাম। তো এখন বলা হচ্ছে এই যে এত সব গবেষক বা এত সব মানে বিজ্ঞানী বলো বা দার্শনিক বলো, আবার ইনাদের পরেও আরো অনেক দার্শনিক বা গবেষক আসছেন, তাদের মাঝে মেন্ডেলকে কেন বংশগতিবিদ্যার জনক বলা হয়? এই কোয়েশ্চেনটার আমরা একটু উত্তর খোঁজার চেষ্টা করি। তো পটভূমি আলোচনা কিন্তু আমাদের শেষ, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মেন্ডেলকেই কেন বংশগতিবিদ্যার জনক বলা হয়, তার কি কি কারণ থাকতে পারে। তার কারণগুলো, প্রথম কারণ মেন্ডেলকে কেন বংশগতিবিদ্যার জনক বলা হয়, তার প্রথম কারণ হচ্ছে বংশগতি বিদ্যা সংক্রান্ত বা বংশগতি সংক্রান্ত একমাত্র প্রথম বৈজ্ঞানিক গবেষক ছিলেন তিনি। তোমরা একটু আগের এই ইতিহাসগুলো দেখছো, আগের প্রত্যেকজন গবেষক বা দার্শনিক প্রত্যেকে তাদের মন গড়া এবং অবৈজ্ঞানিক তত্ত্বসমূহ প্রদান করে আসতেন, যেখানে কিনা সর্বপ্রথম গবেষণার মাধ্যমে, এবং শুধু যে গবেষণা তাই না, তোমরা একটু পরে দেখবা যে ওনার গবেষণার প্রকৃতিটা কেমন ছিল, তার মাধ্যমে প্রথম বিজ্ঞান ভিত্তিক একটা তত্ত্ব তিনি নিয়ে আসেন। অর্থাৎ বংশগতি সংক্রান্ত প্রথম বৈজ্ঞানিক গবেষক ছিলেন তিনি, ফার্স্ট কারণ। সেকেন্ডলি, তিনি বিস্তর গবেষণা করেন, শুধু যে স্বাভাবিক একটা সিম্পল গবেষণা এমন না। কেমন গবেষণা? তিনি তার এই তত্ত্বগুলোকে একদম বিশুদ্ধ রূপে পরিমাপনের জন্য ইউরোপের বিভিন্ন স্থান থেকে 37টি ভিন্ন প্রকরণের, আই রিপিট 37টা না কিন্তু 37টা ভিন্ন প্রকরণের প্রায় 28,000 থেকে 30,000 মটর গাছ তিনি সংগ্রহ করেন এবং এদের মধ্যে সুস্পষ্টভাবে বিশুদ্ধ 7 জোড়া বৈশিষ্ট্য তিনি নিরূপণ করেন এবং সেগুলো নিয়ে কাজ করেন। এই যে বিস্তর একটা গবেষণা, 28,000 থেকে 30,000 মটর গাছ সংগ্রহ করা, তা আবার 37টা বিভিন্ন প্রকরণের, এটা কি তোমরা খুব সিম্পল মনে করতেছো? একদমই না। তো এই বিস্তর একটা গবেষণা তিনি করেন এবং সেই গবেষণার মাধ্যমে তিনি 2টা সূত্র আবিষ্কার করেন। একটা সূত্রকে আমরা বলতেছি পৃথকীকরণ সূত্র, আরেকটা সূত্রকে আমরা বলতেছি স্বাধীন বন্টনের সূত্র। তো আমরা এই সূত্র 2টা যখন আমরা পড়তে যাই সিস্টেমেটিক্যালি, আমাদের বইয়ে যেমন লেখা আছে এমনিতে যখন আমরা পড়তে যাই, তখন প্রায়শই আমাদের কাছে খুব উদ্ভট মনে হয়, খুবই খুবই মনে হয় যে কি একটু শক্ত মনে হয়, যে এটা বোধহয় কি পড়তেছি না বুঝে শুধু মুখস্থ করতেছি। আমি এইখানে ওই মেইন সূত্রে যাওয়ার আগে আমি তোমাদের একটু সহজ ভাষায় এখানে বুঝাই নিব, আর যখন আমরা সূত্রটাতে পড়তে যাব তখন তোমাদের সিস্টেমেটিক ওয়েতেই বোঝাবো। দেখবে এখন যদি সহজভাবে বুঝে যাও, ওইখানে গিয়ে তোমাদের কাছে ওই টোটাল একদম পুস্তকগত লেখাটা পড়তেও খুব কঠিন লাগবে না। তো চলো প্রথম পৃথকীকরণের সূত্রটা আমরা একটু দেখি, সেখানে মেন্ডেল কি বলতে চাইছেন। তো মূলত এই সূত্রের নাম থেকেই বোঝা যায় যে মেন্ডেল আসলে বোঝাতে চাচ্ছেন জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য 2টা করে অ্যালিল থাকে। এখন এই অ্যালিল কি এখনই তোমার জানতে হবে না, একটু পরে যে আমরা জানতেছি। ধরো যে 2টা ফ্যাক্টর, সহজ কথায় জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য 2টা অ্যালিল থাকে। এই 2টা অ্যালিল সিম্পলি ভাবে একসাথে থাকে, বাট গ্যামেট তৈরির সময় তারা আলাদা হয়ে একটি যায়। 2টা গ্যামেট কখনো যাবে না। গ্যামেট তৈরির সময় একটা অ্যালিলই কেবল যাবে। প্রতিটি বৈশিষ্ট্যের জন্য 2টা অ্যালিল থাকবে, গ্যামেট তৈরির সময় যে কোনো একটা অ্যালিল যাবে। অর্থাৎ আমরা যদি ধরো একটু জিনিসটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি, হ্যাঁ, তো আমরা এখানে একটু লক্ষ্য করো। ধরো কোনো একটা উদ্ভিদ লম্বা হবে না খাটো হবে তা নির্ধারণ করে তার 2 ধরনের অ্যালিল। একটা অ্যালিল ধরো টি, বড় হাতের টি, আরেকটা অ্যালিল ধরো ছোট হাতের টি। হ্যাঁ, আমি আরেকটা পেজে চলে যাই, তাহলে মনে হয় তোমাদের বোঝাতে সহজ হবে। এই পেজে এখানে আমি না লিখি, এটা তোমাদের ক্লাস নোট আকারে দিয়ে দিব আমি পরে। ওকে, তো এখানে লক্ষ্য করো, ওকে, তো একটা এলিল ধরো ক্যাপিটাল টি, একটা এলিল ধরো স্মল টি। এই 2টা
যখন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে তখন একটা একসাথে অবস্থান করতেছে এবং এর জন্য উদ্ভিদ হয় লম্বা হচ্ছে অথবা খাটো হচ্ছে। তো যখন তারা গ্যামেট সৃষ্টি করবে তখন সেখান থেকে দুই ধরনের গ্যামেট হইতে পারে, একটা ক্যাপিটাল টি অর স্মল টি। তো বলা হচ্ছে এই গ্যামেট সৃষ্টিকালে তারা গ্যামেটে কেবলমাত্র একটাই যাবে, হয় ক্যাপিটাল টি যাবে অথবা স্মল টি যাবে। বুঝতে পারছি? এটাই মেন্ডেলের প্রথম সূত্র, যে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য যে দুইটা এলিল থাকবে গ্যামেট তৈরির সময় তাদের একটি কেবল যাবে। এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ সূত্র। আর দ্বিতীয় সূত্রটাতে বলা হচ্ছে যদি একাধিক বৈশিষ্ট্য থাকে, এখানে তো আমরা একটা বৈশিষ্ট্য বললাম, তাহলে একটা বৈশিষ্ট্যের জন্য যদি দুইটা এলিল থাকে, একাধিক বৈশিষ্ট্যের জন্য এমন আরো এলিল থাকবে। তো তিনি বলতেছেন একাধিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে এক বৈশিষ্ট্যের এলিল অন্য বৈশিষ্ট্যের এলিলকে প্রভাবিত করে না, তারা স্বাধীনভাবে এই গ্যামেটে যায়। অর্থাৎ তিনি এমন বোঝাতে যাচ্ছেন, ধরো কোনো একটা জীবের দুইটা বৈশিষ্ট্য একসাথে কার্যকর। আমরা যেমন দেখলাম মাত্র যে লম্বা খাটোর জন্য ক্যাপিটাল টি দিয়ে, এখন ধরো একই সাথে লম্বার জন্য এই ক্যাপিটাল টি স্মল টি কাজ করতেছে, রঙের জন্য ধরো যে লাল কিনা নাকি সাদা, লাল হওয়ার জন্য ধরো ক্যাপিটাল আর, লাল না হওয়ার জন্য ধরো স্মল আর, দুইটা একসাথে কাজ করতেছে। যখন গ্যামেট তৈরি হবে তখন মেন্ডেল বলতেছেন যে এগুলা ক্যাপিটাল টি ক্যাপিটাল আরো হইতে পারে, ক্যাপিটাল টি স্মল টি আরো হইতে পারে, ক্যাপিটাল বলা হচ্ছে যে এরা মানে একটার কখনো অন্যটার উপর নির্ভর করবে না। অর্থাৎ তোমার ধরো যে এরকম ভাবে তারা পৃথক হবে যে তাদের তাদের একটার পৃথকীকরণ অন্যটাতে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আমরা যদি তার ভাষাগত বিবরণটা একটু দেখি, এক বৈশিষ্ট্যের এলিল অন্য বৈশিষ্ট্যের এলিলকে প্রভাবিত করবে না, এক বৈশিষ্ট্যের এলিল কখনো অন্য বৈশিষ্ট্যের এলিলকে প্রভাবিত করবে না। এমন না যে তোমার এই লম্বা টির জন্য ক্যাপিটাল টির জন্য ক্যাপিটাল আর প্রভাবিত হয়ে যাবে, অথবা স্মল টির জন্য আমরা যেটা বলতেছিলাম আর কি, যে এরকম হইতে পারে একটা স্মল টি ক্যাপিটাল আর, অথবা হইতে পারে স্মল টি স্মল আর। তো এই যে চারটা আলাদা আলাদা আমাদের কি তৈরি হইলো, যে গ্যামেট তৈরি হইলো, এই গ্যামেটে যখন এলিল গুলা প্রবেশ করতেছে তখন একটা অন্যটাকে কোনো বাধার সৃষ্টি করবে না এবং কোনো ধরনের প্রভাবও তাদের উপর বিস্তার করবে না। সহজ ভাষায় একটা এলিল অন্য বৈশিষ্ট্যের এলিলকে প্রভাবিত করে না, স্বাধীনভাবে তারা গ্যামেটে প্রবেশ করে। ওকে, তো এই সূত্রটাকে সেজন্য বলা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র। ওকে, তো পৃথকীকরণ সূত্রে বলা হচ্ছে যে একটা বৈশিষ্ট্য থাকলে দুইটা এলিলের মাঝে যে কোনো একটাই আলাদা হয়ে প্রবেশ করবে গ্যামেটে। স্বাধীন বন্টনের সূত্রে বলা হচ্ছে একাধিক বৈশিষ্ট্য থাকলে এক বৈশিষ্ট্যের এলিল অন্য বৈশিষ্ট্যের এলিলকে প্রভাবিত করবে না, স্বাধীনভাবে গ্যামেটে চলে যাবে। ওকে, তাহলে এটা আমরা কি জানি পড়তেছিলাম তা কিন্তু স্মরণে রাখতে হবে। মেন্ডেলকে কেন আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয়, আর তার শেষ কারণ হচ্ছে আধুনিক জিন তত্ত্বের বেশ কিছু টার্মিনোলজির বাস্তবধর্মী প্রয়োগ উঠে এসেছে মেন্ডেলের মাধ্যমে, যাদের মধ্যে আছে, আমরা একটু নামগুলো দেখি, জিন, জিনোটাইপ, ফিনোটাইপ, লোকাস, অ্যালিল, হোমোজাইগাস, হেটারোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন। এই যে টার্মগুলো মেন্ডেলের গবেষণার মাধ্যমে এগুলো বাস্তব প্রয়োগে উঠে এসেছে। তো এই সকল অবদান রাখার কারণে অন্যান্য গবেষক বা বৈজ্ঞানিক চেয়ে মেন্ডেল এগিয়ে থাকেন বংশগতিবিদ্যার দিকে, আর এজন্যই তাকে বলা হয় আধুনিক বংশগতিবিদ্যার জনক। ওকে, তো এই টাইপে আমরা আর খুব বেশি সময় দিচ্ছি না, এটা এখানেই সমাপ্ত। এখন আমাদের দেখতে হবে এই যে আমরা মাত্র বেশ কয়েকটা টার্ম পড়লাম, জিন, জিনোটাইপ, ফিনোটাইপ, লুকাস, অ্যালিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন ইত্যাদি, তো এরা আসলে কি, এদের সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ওকে, ক্লাসটা আমি তোমাদের আরো একটু গোছালো ভাবে নেওয়ার চেষ্টা করছিলাম, হঠাৎ করে শুরু, তো ভাবিও না যে আজকে রাতে এসে ক্লাস রেকর্ড করব, বাট তোমাদের কালকে ওয়েট করায় রাখছি, তার জন্য আজকে ক্লাস শুরু করা আর কি। তো যাক, আশা করি বুঝতে পারতেছো, খুব একটা সমস্যা হওয়ার কথা না, বাট আমি হয়তো বা একদম পরিপূর্ণ সুস্থ থাকলে আরেকটু ডিপ্লোম্যাটিক হইতে অগ্রসর হইতে পারতাম। আচ্ছা যাক, বাদ দাও। ওকে, আমরা শুরু করি তাহলে। বলা হচ্ছে যে জেনেটিক্স সংক্রান্ত কতিপয় শব্দগুচ্ছ যা আমরা এখন দেখার চেষ্টা করব, তার প্রথমটা হচ্ছে জিন, যেটাকে মেন্ডেল কিন্তু জিন নাম দেন নাই, তিনি বলছিলেন ফ্যাক্টর। এই জিন আসলে কি? বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এমন একটা অংশ যেটা ডিএনএ এর একটা খণ্ডিতাংশ বা ডিএনএ এর একটা অংশ, এটাকে বলা হয় জিন। তাহলে ডিএনএ এর যে অংশ বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা তাকে জিন বলতেছি। ওকে, জিনোটাইপ কি? কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠন রূপকে বলা হয় জিনোটাইপ। যেমন একটু আগে আমরা উদাহরণ দেখে আসলাম যে যদি কোনো জায়গাতে
ক্যাপিটাল টি স্মল টি থাকে, অথবা ক্যাপিটাল টি ক্যাপিটাল থাকে, ক্যাপিটাল টি থাকে, তাহলে গাছ লম্বা হয়। দুইটাই যদি স্মল টি থাকে তাহলে গাছটা খাটো হয়। এই যে জিন গুলো একসাথে অবস্থান করতেছে, করে জীবের কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, জিনের এই গঠন রূপ গুলোকে বলা হয় জিনোটাইপ। আর এদের কারণে যে আমরা বলতেছি গাছ লম্বা হচ্ছে অথবা খাটো হচ্ছে, অর্থাৎ বাহ্যিক যে বৈশিষ্ট্যটা, এই লম্বা বা খাটো বা লাল বা গোলাপি বা কমলা ইত্যাদি ইত্যাদি, তাদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো যেটা জিনোটাইপের কারণে নির্দিষ্ট হচ্ছে, এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে ফিনোটাইপ। জিনের গঠনটা হচ্ছে জিনোটাইপ, বাহ্যিক প্রকাশটা হচ্ছে ফিনোটাইপ। লোকাস কি? ক্রোমোজোমের সবটা জুড়ে কিন্তু জিন অবস্থান করে না, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাহলে তাকে বলা হচ্ছে লোকাস, সেই পজিশনটাকে বলা হয় লোকাস। এখন আসেন এলিল কি? নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এক জোড়া জিনকে বলা হয় এলিল। একটু আগে আমরা এলিল পড়ে আসলাম, আশা করি তার একটা বেসিক আইডিয়া এখন পাচ্ছ। নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এক জোড়া জিনকে বলা হয় এলিল। যেমন লম্বা হবে কিনা তার জন্য এক জোড়া জিন কাজ করে, ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে ওই বৈশিষ্ট্যের এলিল। তেমনি লাল হবে কিনা তার জন্য এক জোড়া বৈশিষ্ট্যের এক জোড়া এলিল কাজ করে, ক্যাপিটাল আর স্মল আর, এরা হচ্ছে ওই বৈশিষ্ট্যের এলিল। তাহলে যে কোনো বৈশিষ্ট্য নিরূপণের জন্য এক জোড়া জিন কাজ করে, এই জোড়া জিনটাকে বলা হয় বা জিন জোড়াটাকে বলা হয় এলিল বা অ্যালিলোমর্ফ। তবে বৈশিষ্ট্য তাদের মূল ব্যাপারটা হচ্ছে তারা একটা হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত হতে হবে। যদি সংজ্ঞা চায় এই কথাটা শেষে আমরা অ্যাড করে দিব, হ্যাঁ, যে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এক জোড়া জিনকে বলা হয় এলিল। ওকে, তারপরে আসেন হোমোজাইগাস কি আর হেটারোজাইগাস কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। তো ফার্স্ট অফ অল হোমোজাইগাস, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুইটা যদি একই রকমের হয় তাহলে তাদেরকে বলা হয় হোমোজাইগাস। যেমন এই যে একটু আমরা আগে উদাহরণ দিলাম যে ক্যাপিটাল টি লম্বার জন্য এটা দায়ী, তো গাছ কেমন হচ্ছে? লম্বা। তার জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল টি, ফিনোটাইপ হচ্ছে লম্বা। তো এই যে অ্যালিল দুইটা ভাই দেখেন তো একই প্রকৃতির না, তাহলে এরা হচ্ছে হোমোজাইগাস অ্যালিল, ঠিক, বা হোমোজাইগাস জীব। যদি এরকম হইতো দুইটাই স্মল টি, তাহলে গাছটা খাটো হইতো, অবশ্যই খাটো হইতো, তাহলে গাছটা খাটো হইতো, বাট তাদের জিন দুইটা কি একই, এলিল দুইটা কি একই রকমের না, এটাও কিন্তু হোমোজাইগাস। বাট যদি এমন হইতো যে একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, হ্যাঁ, তাহলেও কিন্তু গাছ লম্বা হইতো, বাট তাহলে কিন্তু তাদের এলিল দুইটার প্রকৃতি আলাদা আলাদা, তখনও গাছটা লম্বা হইতো, বাট এলিল দুইটার প্রকৃতি যেহেতু আলাদা আলাদা, সেজন্য এটা হচ্ছে হেটারোজাইগাস জীব। হেটারো মানেই ভিন্ন, হোমো মানেই একই রূপ। বুঝাইতে পারছি আশা করি। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? এই যে দেখেন হেটারোজাইগাস অবস্থাতেই, কথাটা তখনই আসবে প্রকট প্রচ্ছন্ন যখন হেটারোজাইগাস অবস্থাতে থাকবে। তো হেটারোজাইগাস অবস্থাতে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, একটা এলিলের বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে। যেমন এখানে ক্যাপিটালটির বৈশিষ্ট্যটা প্রকাশ পাইতেছে, গাছটা লম্বা হইতেছে, স্মলটির বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে না, যার জন্য গাছটা খাটো হইতেছে না। তো হেটারোজাইগাস অবস্থাতে যে এলিলের বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর অন্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, তো আমি আশা করি এই টপিকগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া আপনাদের দিতে পারছি। তাহলে এই আলাপ এখানেই সমাপ্ত। জেনেটিক্স সংক্রান্ত শব্দগুচ্ছ সমূহ আমরা দেখে ফেললাম। ওকে, আমি কিন্তু এখনো মূল পড়ায় প্রবেশ করি নাই, আমরা এখনো ওই প্রথম চ্যাপ্টারেই, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি বংশগতিবিদ্যার পটভূমি, ওখানে আলোচনাতে আমরা আসি। তো আমরা আরেকটু ভিতরের দিকে প্রবেশ করলে ব্রেনটাকে আরেকটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, তো মেন্ডেল কেন সফল হতে পেরেছিলেন, এমন একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আসে যে মেন্ডেল কেন তার গবেষণায় সফল হতে পেরেছিলেন। তার একটা কারণ আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। প্রথমত, ওনার সবচেয়ে বড় যে সাফল্য ছিল সেটা হচ্ছে মটর গাছ বাছাই করা। তিনি তার গবেষণার জন্য অন্য সব গাছ থাকতে, অন্য সব জীব থাকতে, প্রাণী থাকতে, তিনি মটর গাছকে বেশি করে বাছাই করে নিয়েছিলেন। হ্যাঁ, তার কারণও কিন্তু একটা অদ্ভুত কারণ তিনি যে গির্জার ধর্মযাজক ছিলেন, আর ওই গির্জার বাগানের প্রাঙ্গণেই একটা মটরশুটি গাছের বাগান ছিল আর কি, বাগানের মতো। তো ওইখান থেকে তিনি মটরশুটি গাছ প্রাথমিকভাবে সংগ্রহ শুরু করেন এবং পরবর্তীতে ইউরোপ জুড়ে তিনি তার ওই নেশার কারণে, তার আগ্রহের কারণে তিনি কি করেন যে আরো অনেক মটর গাছ বাছাই করা শুরু করেন। তো সূচনাটা কিন্তু হয়েছিল সেই চার্চ থেকে। তো এই মটর গাছ বা পিজাম স্যাটিভাম আপনারা যখন নোট করবেন, লক্ষ্য রাখেন এখানে একটু, এই পিজাম স্যাটিভাম বা পাইজাম স্যাটিভাম এটার নিচে কিন্তু আন্ডারলাইন করবেন, এবং যদি কম্পিউটার টাইপে তো আর কেউ লিখবেন না, লিখতে গেলে ইটালিক হরফে লিখতে হবে।
প্রথম অক্ষরটা অবশ্যই প্রিজমের বড় হাতের দিতে হবে। আমি কিন্তু আপনাদের ক্লাস নোটগুলো প্রত্যেকের লক্ষ্য করব এবং দেখবো যে এখানে কেউ ভুলটা করতেছেন কিনা। ওকে, তো এই মোটর গাছের বাছাই করার কারণে তিনি কেন সফল হয়েছেন? কারণ মোটর গাছ একটা সরি, কথা বলতে একটু কষ্ট হইতেছে, একটু পানি নিয়ে নেই। দেখো, মোটর গাছ হচ্ছে একটা স্বপরাগী এবং উভলিঙ্গ উদ্ভিদ। তো যার কারণে হয় কি, তার নিজের গাছের স্ত্রী ফুলেই নিজের গাছের ফুল নিষিক্ত করতে পারে। ওকে, যার ফলে এটা কিন্তু একটা বিস্তর সাফল্য, যে এর জন্য আর আলাদা করে ভিন্ন পরিসর বা বড় পরিসরে এক গাছের সাথে আরেক গাছের পরাগায়নের প্রয়োজন হয় না, স্বপরাগী এবং উভলিঙ্গ উদ্ভিদ। দ্বিতীয়ত, মোটর গাছের জীবন চক্র সংক্ষিপ্ত বলে সারা বছরই এটাকে চাষ করা যায় এবং এর মোটর গাছের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো সুস্পষ্ট। ফুলের বর্ণ বলো, অবস্থান বলো, বর্ণ বলো, বীজের আকৃতি, বীজের বর্ণ, প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে সুস্পষ্ট। ওকে, আর মোটর গাছের বীজের পরিমাণও হয় বেশি। এই সকল কারণ থাকার কারণে এই গবেষণাটাতে অন্যান্য বৃক্ষের চেয়ে বা অন্যান্য উদ্ভিদের চেয়ে মটরশুঁটিটা ছিল সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি এফেক্টিভ। ওকে, তো এটা ভাগ্যগুণী উনি পেয়ে গিয়েছিলেন। আর উনি যে এই মটরশুঁটি গাছটা পাওয়ার পরেই ওনার ভাগ্য এখানে স্থিমিত হয়ে গেছিল এমন না। উনি মটরশুঁটি গাছের শত শত বৈশিষ্ট্যের মাঝখান থেকে 7টা বিশুদ্ধ বৈশিষ্ট্য বাছাই করে তাদের নিয়ে কাজ করেছিলেন। সেই 7টা বিশুদ্ধ বৈশিষ্ট্যের মাঝে বৈশিষ্ট্যগুলো ছিল হচ্ছে ফুলের বর্ণ, ফুলের অবস্থান, বীজের বর্ণ, বীজের আকৃতি, ফলের বর্ণ, ফলের আকৃতি এবং কাণ্ডের দৈর্ঘ্য। একসাথে ভাবে শিখে ফেলবা, ঠিক আছে? তো ফুলের বর্ণটা কি হইতে পারতো? বাদামি হইতে পারতো, সাদা হইতে পারতো। মোটর গাছের ফুল দুই ধরনের হয়। আর ফুলের অবস্থানটা কাক্ষিক হইতে পারত এবং প্রান্তীয় হইতে পারত। বীজের বর্ণ হলুদ হইতে পারত, সবুজ হইতে পারত। বীজের আকৃতি গোল হয়, কুঞ্চিত হয়। ফলের আকৃতি স্ফীত হয়, আবার খাদযুক্ত হয়। আবার ফলের বর্ণ সবুজ হয়, হলুদ হয়। কাণ্ডের দৈর্ঘ্য লম্বাও হইতে পারে, খর্বও হইতে পারে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো একদম সুস্পষ্ট যে হয় এটা অথবা এটা, এরকম বিশুদ্ধ 7টা বৈশিষ্ট্য তিনি বাছাই করতে পারছিলেন। 3 নম্বর পয়েন্ট আমরা বলবো, সংকরায়নে যেন কোনো বিচ্যুতি না ঘটে এজন্য তিনি ব্যাগিং পদ্ধতি অনুসরণ করতেন। এটা কি, যে একটা সংকরায়ন শেষে তিনি উক্ত ফুলটাকে আলাদা করে পৃথকভাবে একটা ব্যাগের মাঝে এমন ভাবে আবদ্ধ করে রাখতেন যেন তোমার কি হয়, বা উক্ত টোটাল উদ্ভিদটাকে এমন ভাবে আবদ্ধ করে রাখতেন যাতে করে তার সাথে অন্য ফুলের পরাগায়ন বা অন্য ফুলের পরাগরেণু কোনো ভাবে সেখানে আসতে না পারে। এই পদ্ধতিটাকে ব্যাগিং পদ্ধতি বলা হয়। তার জন্য পৃথক রাখতে পারতেন এবং সংকরণটা বিশুদ্ধ রাখতে পারতেন। তারপরে বলা হচ্ছে প্রাথমিকভাবে একসাথে কেবল একটা চরিত্র নিয়ে তিনি কাজ করতেন। প্রথম দিকে যখন তিনি প্রথম সূত্রটা গবেষণা করেন তখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ একটা চরিত্র নিয়ে তিনি কেবলমাত্র কাজ করতেন। একবারে বেশি নিয়ে কাজ করতে গিয়ে ঝামেলা লাগাইতেন না। একবারে একটা চরিত্র মানে হয় এই বৈশিষ্ট্য অথবা ওই বৈশিষ্ট্য, অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করতেন। পঞ্চমত, সৌভাগ্যক্রমে তার বাছাইকৃত 7 জোড়া বৈশিষ্ট্যে কোনো লিঙ্কেজ বা যুথাবদ্ধতা ছিল না। এটা হচ্ছে প্রকৃতির উপহার। হ্যাঁ, তিনি যে 7টা বৈশিষ্ট্য বাছাই করছিলেন না, এর মাঝে কোনো বৈশিষ্ট্যটাই, কোনো একটা বৈশিষ্ট্য লিঙ্কেজের কারণে সৃষ্ট ছিল না, বা যুথাবদ্ধতা বা লিঙ্কেজ তাদের মাঝে ছিলই না। যার জন্য একটা জিনিস তোমরা সামনে পড়বা, যে লিঙ্কেজ থাকলে কেন মেন্ডেলের সূত্রগুলো প্রযোজ্য হয় না। লিঙ্কড জিন বা লিঙ্কেজ সম্পর্কে আইডিয়া নিবা তোমরা সামনে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ। তো এই লিঙ্কড জিন বা লিঙ্কেজ বা এই যুথাবদ্ধতা, এইসব এই 7টা বৈশিষ্ট্য ছিল না সৌভাগ্যক্রমে, যার জন্য তিনি গবেষণাটা তার একদম পারফেক্ট থাকে। আর তিনি তার প্রতিটি ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করতেন। হ্যাঁ, ফাইনালের যখন তোমরা যাবা, একটা সাবজেক্ট আছে বায়োস্ট্যাটিস্টিক্স আর রিসার্চ মেথোডোলজি। তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে এই উদ্ভিদ বিজ্ঞান পড়ে এত গাণিতিক হিসাব নিকাশ করে আমাদের কি হয়? তো মূলত যে কোনো একটা গবেষণাতে এই গাণিতিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। তো মেন্ডেল তার এই প্রতিটা ফলাফলকে গাণিতিক ভাবে লিখে রাখতেন। এই যে তার যে অনুপাতগুলো তোমরা পড়বা সামনে, ব্যতিক্রমগুলো পড়বা, 13:3, 12:3:1, তারপরে হচ্ছে 9:3:3:1, হ্যাঁ 3:1, এই যে এত এত অনুপাত, এগুলা কিন্তু তিনি গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে প্রবর্তন করেন। তো এই সকল কারণে মেন্ডেল সফল হইতে পেরেছিলেন। ঠিক আছে, তো এগুলাকে আমরা তার কারণ হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এবার আসো আরেকটা কোয়েশ্চেন আসে যে বংশগতিবিদ্যার অবদান কি, বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে কি করছে পৃথিবীতে, এর অবদান কি? আধুনিক কিছু অবদান তোমরা দিতে পারো, যেমন প্রথমত হচ্ছে হাইব্রিড ফসল। আমি জাস্ট পয়েন্ট আউট গুলো বলে যে এগুলো তোমরা বিস্তর লিখতে পারো, আমি জানি এগুলোতে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, হাইব্রিড ফসল বা উচ্চ ফলনশীল ফসল একসময় দেখা যাইতো
আমাদের এক টিচার ছিল, বলি আমি একটা ঘটনা বলি। উনি কি করতেন জানো, আমরা যখন অনার্সে তখন উনি উনি ক্লাসে এসেই উনি মানে খুব বেশি মানে কি বলা হয় যে প্রফেশনাল টিচার ছিলেন না, উনি রাজনীতি ব্যস্ত থাকতেন। ক্লাসে আসলেই একটা কথা দিয়ে উনি কথা শুরু করতেন যে এই যে আগের যুগে এত এত ফসলি জমিতে অল্প পরিমাণ ধান হইতো, অল্প পরিমাণ ফসল হইতো। উদ্ভিদ বিজ্ঞান আর জেনেটিক্স বা ইত্যাদি যে সাবজেক্ট পড়াইতে আসতেন আর কি, ধরো উনি ইয়া পড়াতে আসছেন, কি বলে জেনেটিক্স পড়াইতে আসছেন, তো এসে এইভাবে শুরু করতেন যে এই জেনেটিক্স এর অবদানের কারণেই এখন সেই স্বল্প মাঠে অনেক পরিমাণ ফসল হয়। এটা ছিল ওনার কমন ডায়লগ। তো এমন ধরো তুমি উনি মলিকুলার বায়োলজি পড়াইতে আসছেন, তো এখানে ওইটা দিয়ে আর কি এই কথাটা এভাবে বলতেন যে আগের যুগে এই এত মাঠ জুড়ে অল্প ফসল হইতো, এখন এই মলিকিউলার বায়োলজি বা আণবিক বংশগতিবিদ্যার বা আণবিক জীববিদ্যার অগ্রগতির কারণে এই ক্ষুদ্র মাঠেও অনেক পরিমাণ ফসল হয়। বুঝছো, ওনার মানে পড়াশোনাতে আলাপ করে ক্লাস শেষ করতেন। তারপরে ধরো উনি পড়াইতে আসছে প্যাথোলজি, সেই ক্লাসে এসে বলতেন যে আগের যুগে যাও এক অধিক পরিমাণ খেতে অল্প পরিমাণ ফসল হইতো, তাও সেগুলো পোকায় খেয়ে নষ্ট করে ফেলতো। এই প্যাথোলজি আসার কারণে সেগুলো তোমার এই পোকাগুলো দমন করা সম্ভব হয়েছে, রোগ দমন করা সম্ভব হয়েছে, এবং এখন অল্প মাঠেও অধিক পরিমাণ ফসল উৎপাদিত হয়। মানে কমন ডায়লগ। তো দেখা গেছে তোমরা এই কমন ডায়লগ তোমরা লিখতে পারো পরীক্ষাতে। হাইব্রিড ফসল বা উচ্চ ফলনশীল ফসল উৎপন্ন করতে জেনেটিক্স এর অবদান অনেক বেশি। তারপরে জেনেটিক্যালি মডিফাইড প্রাণী তৈরিতে আমরা যে এখন দেখবা যে ফার্মের মুরগি, পোল্ট্রি মুরগি ইত্যাদি মুরগিতে মাংসের পরিমাণ অনেক বেশি না, এগুলো কিন্তু জেনেটিক্যালি মডিফাইড। তো জেনেটিক্যালি মডিফাইড প্রাণীকে বলা হয়ে থাকে ট্রান্সজেনিক জীব। তোমরা হয়তো জেনে থাকবা, একমাত্র মানুষ ব্যতীত অন্যান্য পশু পাখির উপরে এগুলা অ্যাপ্লাই করা কিন্তু ভ্যালিড বিভিন্ন দেশে। তোমাদের যারা জিতেন্দ্র স্যারের বংশগতিবিদ্যা বই আছে, ওটার উপরে দেখো একটা পালকবিহীন মুরগির ছবি দেওয়া আছে। তো এটা ইসরায়েলের বর্তমান যে এই যে কি বলা হয় যে তোমার এই কিছু গবেষক ছিল, এরা মিলে এই মুরগিটা তৈরি করছিল হচ্ছে তোমার যাতে পালকের কারণে মুরগি যখন কুক করতে হয় তখন যাতে খুব বেশি ঝামেলা তাদের পালক ছাড়া থেকে না করতে হয়, যার জন্য তারা তোমার এটা তৈরি করছিল তৎকালীন সময়, বুঝছো, পালকবিহীন মুরগি। তো এইরকম বিভিন্ন ধরনের এছাড়া আরো কি বলা হয় যে তোমার যে ভেড়া দেখবা, ভেড়াতে অধিক সংখ্যক লোম তৈরি করা হয়েছে জেনেটিক্যালি মডিফাইজমের মাধ্যমে, হ্যাঁ মডিফাই করার মাধ্যমে। তো ইত্যাদি বিভিন্ন ভাবে এই এটা কি আসছে সরি বলা যায় জেনেটিক্যালি মডিফাইড প্রাণী তৈরির ক্ষেত্রে আমাদের জেনেটিক্স এর অবদান অনস্বীকার্য। ওকে, তো এগুলো আসলে পড়ার বিষয় না, আমি তোমাদের আরেকটু বলি। তারপরে তোমরা এই যে গবাদি পশু যেগুলো গরু, ছাগল ইত্যাদিরও কিন্তু এখন বর্তমানে অনেক জেনেটিক্যালি মডিফাইড ভার্সন আসছে, যেগুলোতে মাংসের পরিমাণ বেশি থাকে, অল্প খাবারে অধিক মোটা তাজা হয়, স্টেবল হয়। তো এরকম জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন প্রাণী সমূহ তোমার এখানে আমাদের বলা হচ্ছে যে এই জেনেটিক্স এর অবদানের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে। আরেকটা বড় পরিসর যেটা, সেটা হচ্ছে তোমার এই রোগ নির্ণয়, চিকিৎসা এবং গবেষণা ক্ষেত্র। হ্যাঁ, অনেক এমন ঔষধ আবিষ্কৃত হয়েছে, অনেক এমন রোগ নির্ণয় সম্ভব হয়েছে জেনেটিক্স এর অবদানের কারণে, যেটা না থাকলে হয়তো জেনেটিক্স না থাকলে হয়তো এটা কখনো সম্ভব ছিল না। আমরা বায়োটেকনোলজি নামের বায়োলজির একটা শাখার নাম শুনে থাকি, এটা টোটালি নির্ভর করে এর উপর। তাছাড়া আরো বিভিন্ন ধরনের চিকিৎসা, বিভিন্ন রোগ নির্ণয় পদ্ধতি এবং বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে অধুনা বিভিন্ন গবেষণা, এসব কিছু নির্ভর করে জেনেটিক্স এর উপর। ক্যান্সার চিকিৎসায় ওই দিন একটা জানি নিউজ দেখলাম বেশ কিছুদিন আগে, যে খুব সারা জাগানো একটা অবদান রাখছে তোমার এই জিন গবেষণা বা জেনেটিক্স। ক্যান্সারের কোষগুলো ধ্বংস করার জন্য জিন সংক্রান্ত গবেষণা ইদানিং চলমান। তো এই রোগ নির্ণয়, চিকিৎসা এবং গবেষণা ক্ষেত্রে জেনেটিক্স এর অবদান রয়েছে। আরেকটা হচ্ছে পরিচয় শনাক্তকরণ এবং ক্রিমিনোলজিতে, অর্থাৎ অপরাধ বিজ্ঞান এবং পরিচয় শনাক্তকরণে জেনেটিক্স এর অবদান রয়েছে। তোমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর নাম শুনছো, হ্যাঁ, ইত্যাদি ধরনের বিভিন্ন আছে।
কি বলা ক্রাইটেরিয়া আছে, যার মাধ্যমে মৃত ব্যক্তি, তারপরে কোনো পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণ, হ্যাঁ, বা কোনো একটা দুর্ঘটনায় নিহত মানুষজনের ক্ষেত্রে এই কি বলা হয় যে পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে জেনেটিক্স ব্যবহৃত হয়ে থাকে। একটা ঘটনা শুনে থাকবো তোমরা, 1996 সালে রাশিয়া একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, যেখানে প্রায় একসাথে 257 জন যাত্রী মৃত্যুবরণ করে, এবং তাদের পরিচয় শনাক্ত করার মতো পরিস্থিতি তাদের ছিল না বাহ্যিক আউটলুক দেখে। সেখানকার 141 জন মানুষকে শনাক্ত করা হয় তাদের পারিবারিক হিস্ট্রির সাথে মেলানো এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতির মাধ্যমে। বুঝতে পারছো? তো এই পরিচয় শনাক্তকরণ এবং ক্রিমিনোলজিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হিসেবে কার্যকর হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মূলত পটভূমি চ্যাপ্টারের সর্বশেষ আলোচনা, এটাই ছিল। অর্থাৎ প্রথম চ্যাপ্টার, যে প্রথম চ্যাপ্টার বলতে এখানে আমরা ম্যান্ডেলিজম থেকেও কিছু কিছু পড়ছি, বংশগতিবিদ্যার পটভূমি এবং ম্যান্ডেলিজম ইত্যাদি সংক্রান্ত কিছু কিছু আলাপ এখানে আমরা সমাপ্ত করতেছি। তো মূল পড়ায় আমরা কিন্তু প্রবেশ করতেছি এবার। তোমরা একটু তৈরি হয়ে যাও, আমি আরেক ঢোক পানি খেয়ে নিই, পান করে নিই। এতক্ষণ আমরা যা দেখলাম এগুলো খুব একটা মানে কি বলা হয় যে তোমার চাপ হিসেবে নেওয়ার দরকার নেই, এগুলো মজা করে পড়বা। হ্যাঁ, এখন কিন্তু একটু ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের পরবর্তী অংশ শুরু হচ্ছে মেন্ডেলের সূত্র এবং তার ব্যতিক্রম। শুরুতে আমরা দেখব মেন্ডেলের সূত্র থেকে আমরা কি কি পড়তেছি। মেন্ডেলের দুইটাই সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্র আমরা দেখব। দেখার পরে এখান থেকে একটু পড়া আছে যে কেন দ্বিতীয় সূত্র প্রথম সূত্র ছাড়া ব্যাখ্যা করা যায় না, এটা একটু আলোচনা করো। লিঙ্কেজ বা যথাবদ্ধতা থাকলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কেন কার্যকর হয় না, এটা একটা পড়া আছে। তারপরে আমরা দেখব মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সমূহ, যেটা হচ্ছে মূল পড়া। এই ব্যতিক্রম থেকে প্রতিবার একটা ফুল মার্ক কোয়েশ্চেন থাকেই, এবারও থাকবে ইনশা আল্লাহ। তো এক্ষেত্রে আমরা তার সবগুলো ব্যতিক্রম দেখার চেষ্টা করব। এবং সে ব্যতিক্রম থেকেও দুইটা কথা আছে, যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো কত প্রকার, কি কি, এবং প্রকটতা এবং দমন কার্য বা এপিস্টেসিসের মধ্যে পার্থক্য লিখই হচ্ছে আজকের আমাদের টোটাল ক্লাসের আলোচনা। তো তোমাদের মনোযোগ কোন জায়গায় রাখতে বলছি, এই যে প্রথম দ্বিতীয় সূত্র এবং তার ব্যতিক্রমগুলো পড়বা। এই প্রত্যেকটা ব্যতিক্রমের অনুপাতগুলো কিভাবে আসতেছে, জিনোটাইপ এবং ফিনোটাইপ গুলো কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলোতে তোমাদের মনোযোগী থাকতে হবে। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে একদম চলে যাচ্ছি মেন্ডেলের প্রথম সূত্রে। ফার্স্ট ল অফ মেন্ডেল, ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ সূত্র। একটু আগে, আচ্ছা ধরো এগুলো নাই, কিচ্ছু নাই দুনিয়াতে, ধরো নাই। একটু আগে আমি তোমাদের কি বলছিলাম বলতো? প্রথম সূত্রটা কি ছিল একটু ইমাজিন করার চেষ্টা করো নিজেরা। সে প্রথম সূত্রটা ছিল জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে দুইটা এলিল গেমেট সৃষ্টি হওয়ার সময় এই দুইটা এলিলের আলাদা আলাদা পৃথক হয়ে যাবে, যে কোনো একটা এলিলি গেমেটে প্রবেশ করবে। এটা ছিল মেন্ডেলের প্রথম সূত্র। তো চলো এবার এই সূত্রটাকে আমরা একটু তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা কিভাবে সূত্রটা বইয়ের ভাষায় লিখব? সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, মেন্ডেল কিন্তু ফ্যাক্টর বলছিল, জিন বলে নাই, হ্যাঁ, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। অর্থাৎ যখন সে জীব আকারে আছে তখন বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না, পাশাপাশি অবস্থান করতেছে। বাট যখন গ্যামেট সৃষ্টি হয়, গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। অর্থাৎ এক গ্যামেটে একটাই প্রবেশ করতে পারে। কি একটু ম্যাচ করতে পারতেছি, আমরা রিলেট করতে পারতেছি আমাদের সহজ পড়ার সাথে বইয়ের ভাষাটাকে? আশা করি পারতেছি। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এটা ছিল আমাদের প্রথম সূত্র। তো এই সূত্রটাকে আগে আমরা লিখবো, লেখার পরে এটার এক্সাম্পল আমরা চলে যাব বড় প্রশ্নে যদি আসে। তো মেন্ডেল 1857 সালে হোমোজাইগাস লম্বা এবং খাটো মোটর গাছ নিয়ে তাদের মধ্যে ক্রস ঘটান এবং এই প্রথম সূত্রটা লক্ষ্য করেন। হোমোজাইগাস মানে লম্বা হইলে দুইটা এলিলি একই রকম, খাটো হইলেও দুইটা এলিলি একই রকম। ওকে, আবারও কিন্তু বলতেছি যে যখন আপনারা এই বৈজ্ঞানিক নামগুলো লিখবেন, বিজনসেটিবাম ইত্যাদি যাই থাকুক না কেন, অবশ্যই দুইটা গণর নাম এবং প্রজাতি নামের নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হবে। গণ নামটা অবশ্যই শুরুর অক্ষর বড় হাতে লিখিতে হইবে। আমি কিন্তু ক্লাসমেট গুলা চেক করব। ওকে, তো এক্ষেত্রে F2 জনুর অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত 3:1 হয়। কিভাবে হয় দেখি আমরা।
পর্যায়ক্রমিক প্রক্রিয়াটা নিচে দেখানো হলো। তো আপনারা এই কাহিনীটা দেখাবেন প্রত্যেকটা মেন্ডেলের সূত্র বলো বা ব্যতিক্রমগুলো প্রত্যেকটার ক্ষেত্রে এই 7টা স্টেপ মাস্ট লাগবেই। 1 নাম্বার পিতামাতা বা প্যারেন্ট, পিতামাতার জিনোটাইপ, আগত গ্যামেট, ফার্স্ট জেনারেশন বা F1 জনু, F1 জনুর ক্রস, F1 জনুর গ্যামেট এবং F2 জনু। এই 7টা ধাপ লাগবেই। তো চলেন আমরা এখানে দেখি। বলতেছি যে একটা লম্বা মটর গাছ এবং একটা খাটো মটর গাছের মাঝে মেন্ডেল ক্রস ঘটেছেন, তাহলে এরাই হচ্ছে পিতামাতা বা প্যারেন্ট। তো এদের লম্বা মটর গাছটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে মেইল, আর খাটো মটর গাছটাকে আমরা ধরে নিচ্ছি ফিমেল। তো মেইল আর ফিমেল সাইন গুলোও কিন্তু আপনারা দেন না, এগুলো না দিলেও কিন্তু মার্ক যথেষ্ট পরিমাণে কাটা যায়। তো এই সাইন গুলো আপনারা দিবেন, হ্যাঁ, মেল সাইনটা এবং ফিমেল সাইনটা দিবেন। সেকেন্ডলি হচ্ছে জিনোটাইপ। তো যেহেতু হোমোজাইগাস গাছ লম্বা হইলে 2টাই ক্যাপিটাল টি, খাটো হওয়ার জন্য 2টা স্মল টি। এদের মাঝে ক্রস ঘটানো হইলে তাদের আগে তো গ্যামেট সৃষ্টি হবে। তো ক্যাপিটাল টি থেকে একটাই গ্যামেট আসতে পারে ক্যাপিটাল টি, স্মল টি থেকে একটাই গ্যামেট আসতে পারে স্মল টি। তো এই গ্যামেট গুলো যখন একসাথে মিশ্রিত হয়ে নতুন জেনারেশন তৈরি করছে, তখন কি তৈরি করতে পারে? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন বা F1 জনু। তো এই উদ্ভিদটাতে যেহেতু ক্যাপিটাল টি প্রকট, তাহলে সে অবশ্যই কি হবে? লম্বা প্রকৃতির হবে। বাট সে কিন্তু আর হোমোজাইগাস রইল না, সে হেটারোজাইগাস হয়ে গেছে। পরের স্টেজ কি? যে এবার এরকম 2টা উদ্ভিদের মাঝে ক্রস ঘটাতে হবে। ওকে, তো এইটাকে বলা হয় F1 জনুর ক্রস। তো এরকম 2টা হেটারোজাইগাস ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে ক্রস ঘটানো হলো, একটা মেল একটা ফিমেল। আবারও কিন্তু এখানে আপনাদের কি দিতে হবে? মেল এবং ফিমেল সাইন ইউজ করতে হবে এবং মাঝখানে ক্রস চিহ্ন ইউজ করতে হবে। তো এবার এই F1 জনুর গ্যামেট সৃষ্টি হবে। এবার বলো প্রত্যেকটা থেকে কি কি গ্যামেট আসতে পারে? হয় ক্যাপিটাল টি অথবা স্মল টি, ওইটা থেকে হয় ক্যাপিটাল টি অথবা স্মল টি। এবার এদের ক্রস ঘটানোর মাধ্যমে F2 জনুটা দেখাইবা। তো এই দ্বিতীয় প্রজন্মের ক্রসটা যখন দেখাইবা, অর্থাৎ F1 জনুর ক্যাপিটাল ক্রস, তখন সেই ক্রসটা তোমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাইবা। চেকার বোর্ডটা কিভাবে আঁকতে হয়? একদিকের গ্যামেট গুলো লাগবা, অন্যদিকে উপরে নিচে আরেক দিকের গ্যামেট গুলো লাগবে আর কি। অর্থাৎ এই যে এই বরাবর ক্যাপিটাল টি স্মল টি লেখলা একটা, এই বরাবর ক্যাপিটাল সি স্মল টি গুলো লেখলা একটা। ওকে, এটা হচ্ছে মেইলের, এটা হচ্ছে ফিমেইলের। ওকে, তারপরে প্রত্যেকটা থেকে প্রত্যেকটারে ম্যাচ করাইবা। এই ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি দিলে ডাবল ক্যাপিটাল টি, এই স্মল টির সাথে ক্যাপিটাল টি দিলে ক্যাপিটাল টি স্মল টি। এই ঘরে যখন আসতেছে ক্যাপিটাল টির সাথে স্মল টি, আবার সবশেষেরটা হচ্ছে 2টা স্মল টি, অর্থাৎ এখানে একটা স্মল টি, এখানে একটা স্মল টি। তাহলে এভাবে আগে জিনোটাইপ গুলো লেখে শেষ করবা, তারপরে তোমরা জিনোটাইপ গুলোর জন্য তাদের কাঙ্ক্ষিত যে ফিনোটাইপ গুলো সেটা তোমরা জানো। 2টাই যদি ক্যাপিটাল টি থাকে তাহলে লম্বা, 2টাই যদি স্মল টি থাকে তাহলে খাটো, আর যদি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি থাকে তাও লম্বা, তবে হেটারোজাইগাস। তো আমাদের দেখতে হবে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ লম্বা এবং খাটো, এটার ফিনোটাইপিক অনুপাতটা কত হয়। দেখো টোটাল প্রকরণ সৃষ্টি হয়েছে 4টা, তার মাঝে 3টা প্রকরণই লম্বা, একটা প্রকরণ খাটো। অনুপাতটা যদি আমরা নেই তাহলে কি অনুপাত দাঁড়াচ্ছে? 3:1। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের গাণিতিক অনুপাত। তো মেন্ডেল কিন্তু এই একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেই থেমে যায় নাই, সে শত শত বৈশিষ্ট্য শত শত উদ্ভিদ নিয়ে কাজ করছে, করার পরে তাদেরও রেশিও নিয়ে দেখছে যে 3:1 হয়। বুঝতে পারছি? তো আমরা ব্যাখ্যাটা তাহলে কিভাবে দিব? ব্যাখ্যা কিন্তু তোমাদের লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট খালি আমি দিছি। মেন্ডেলের পরীক্ষা থেকে স্পষ্ট হয় সংকরজীবী বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্যের যদি ফ্যাক্টর আছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এরা যখন একটা উদ্ভিদ আকারে ছিল, একটা বৈশিষ্ট্য আকারে ছিল, তখন কিন্তু তারা মিশ্রিত হয় না, পরিবর্তিত হয় না, বরং পাশাপাশি অবস্থান করেছে। বাট যখন গ্যামেট সৃষ্টির সময় তারা পৃথক হয়েছে, তখন তারা কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা গ্যামেটে প্রবেশ করছে। দেখো একটু আবারও লক্ষ্য করো যে সংকরজীবে এই যে আমাদের ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি গুলা কিন্তু পাশাপাশি ছিল, এখানেও স্মল টি এবং স্মল টি পাশাপাশি ছিল। গ্যামেট সৃষ্টির সময় তারা একটা করে আসছে গ্যামেটে, একটা করে আসছে গ্যামেটে। ঠিক আছে, আবার যখন হোমোজাইগাস হেটারোজাইগাস উদ্ভিদ সৃষ্টি হয়েছে ক্যাপিটাল টি স্মল টি, তখন তারা কিন্তু একসাথে গ্যামেট গুলো অবস্থান করছিল। তারপরে যখন তাদের থেকে আবার গ্যামেট আসছে, একটা ক্যাপিটাল টি আলাদা, একটা স্মল টি আলাদা, একটা ক্যাপিটাল টি আলাদা, স্মল টি আলাদা, অর্থাৎ পৃথক পৃথক ভাবে তাদের এলএল গুলো আলাদা আলাদা গ্যামেটে প্রবেশ করছে। এটাই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং তার ব্যাখ্যা। আমরা এখানে সমাপ্ত করতেছি দ্বিতীয় সূত্র। তো এখানে আমি আগে তোমাদের একটু ইমাজিনেশন নিয়ে যাই। বলতো দ্বিতীয় সূত্রটাকে আমরা কিভাবে পড়ছিলাম? দ্বিতীয় সূত্রটাকে আমরা এভাবে পড়ছিলাম যে যদি একাধিক বৈশিষ্ট্য কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা এলিল থাকবে, 2-এর অধিক এলিল থাকবে। সেক্ষেত্রে একটা এলিল কখনো অন্য এলিলের উপর প্রভাব ফেলবে না, তারা পৃথক পৃথক ভাবে
প্রথম সূত্রে তো বলতেছে যে পৃথক পৃথক ভাবে আলাদা গ্যামেটে প্রবেশ করবে, দ্বিতীয় সূত্রে বলতেছে তারা স্বাধীনভাবে অবস্থান করবে, অর্থাৎ একটা আরেকটার উপর কোনো প্রভাব ফেলবে না। তো আমরা চলো এবার দেখি একটু বইয়ের ভাষাটা কি, তাত্ত্বিক ভাষাটা কি, এটা একটু আমরা থিওরিটিক্যাল ফর্মটা দেখে নেই। দ্বিতীয় সূত্রকে বলা হচ্ছে স্বাধীনভাবে সঞ্চরণের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোরমেন্ট। দুই বা ততোধিক বিপরীত জোড়া বৈশিষ্ট্যযুক্ত জীবে ক্রস ঘটালে F1 জনুতে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পায়, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টর মানে জিন, জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে এক জোড়ার পৃথকীকরণ অন্য জোড়ার উপর ডিপেন্ড করে না। একটু পড়ে নিবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবে ক্রস ঘটালে F1 জনতে কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, মানে এখানে টোটাল ঘটনাটা কি ঘটে সবটা আর কি একসাথে নিয়ে আসা হয়েছে এটাই। যখন তুমি বিবরণটা দেখে ফেলবা নিচে দেখবো যে এটা সহজ লাগতেছে। হ্যাঁ, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টরগুলো জোড়া ভেঙে স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে এক জোড়ার পৃথকীকরণ অন্য জোড়ার উপর ডিপেন্ড করে না। আমরা চলো এখানে বিবরণটা আগে না পড়ে আগে আমরা এক্সাম্পলটা দেখে ফেলি, তাহলে সহজ লাগবে। তো মেন্ডেল এই গবেষণাটা করছেন 1857 সালেই। এবার তিনি দুইটা করে বৈশিষ্ট্য গ্রহণ করছেন। কি কি? একটাতে হচ্ছে বীজের আকৃতি, আরেকটা হচ্ছে বীজের বর্ণ। বীজের আকৃতি দুই রকমের হইতে পারে, গোল এবং কুঞ্চিত। বীজের বর্ণ দুই রকমের হইতে পারে, হলুদ এবং সবুজ। তো তিনি কি করছেন, একটা প্রকরণ বাছাই করছেন যেখানে গোল হলুদ বীজ, আরেকটা প্রকরণ বাছাই করছেন যেখানে কুঞ্চিত সবুজ বীজ। এমন বীজ বিশিষ্ট দুইটা মটর গাছ বাছাই করে তাদের মাঝে ক্রস ঘটায় দ্বিতীয় সূত্র প্রদান করছেন। তিনি লক্ষ্য করছেন সেক্ষেত্রে টোটাল ক্রস ঘটানোর পরে F2 জন্যতে যখন ফিনোটাইপিক অনুপাত নেওয়া হয় সেই অনুপাতের মান আসে, রেশিও আসে 9:3:3:1। পর্যায়ক্রমিক প্রক্রিয়াটা আমরা নিচে দেখাবো। সেম আমরা পিতামাতা দিব, একটা গোল হলুদ, একটা কুঞ্চিত সবুজ। গোল হলুদ বীজ বিশিষ্ট মটর গাছ, কুঞ্চিত সবুজ বীজ বিশিষ্ট মটর গাছ। একটাকে মেল দিব, একটাকে ফিমেল। দেওয়ার পরে জিনোটাইপ দেখি আমরা, যেহেতু গোল হলুদ দুইটা বৈশিষ্ট্য একসাথে কাজ করতেছে এবং তারা হোমোজাইগাস নিব আমরা, তাহলে গোলের জন্য ক্যাপিটাল আর হলুদের জন্য ইয়েলো ওয়াই দুইটা আমরা নিলাম, ঠিক আছে। আর কুঞ্চিত সবুজের ক্ষেত্রে এই দুইটার স্মল ফর্ম নিব আমরা, অর্থাৎ ওইটাও হোমোজাইগাস বা স্মল ফর্মে, ঠিক আছে, প্রচ্ছন্ন ফর্মে, স্মল ওয়াই, ঠিক আছে। তো এদের থেকে গ্যামেট কি আসতে পারে? প্রথম যে ক্যাপিটাল আর এই দুটো থেকে আর এর গ্যামেট ক্যাপিটাল আরই আসতে পারে, কেবল ওয়াই দুইটাই যেহেতু ক্যাপিটাল, তাহলে কেবল একটা ক্যাপিটাল ওয়াই গ্যামেটই আসতে পারে। ওকে, তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই এটা হচ্ছে এখান থেকে আগত গ্যামেট। ওইখানে দেখো প্রত্যেকটা যেহেতু স্মল প্রচ্ছন্ন, তাহলে সেখান থেকে স্মল ওয়াই গ্যামেট হিসেবে আসতে পারে। তাহলে F1 জনতে যখন এদের সংমিশ্রণ ঘটবে, ঘটার পরে কি তৈরি হবে দেখো তো, ক্যাপিটালের সাথে একটা স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই এর সাথে আর একটা স্মল ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে F1 জনু। তাহলে লক্ষ্য করো তো একটু ভাই, এই F1 জনুতে যে জেনারেশনটা তৈরি হলো সে কি প্রকট ইয়ার হয়েছে, কি জানি বলে হোমোজাইগাস রয়েছে? অবশ্যই না, সে এবার হয়ে গেছে হেটেরোজাইগাস বৈশিষ্ট্যের। এবং সে হেটেরোজাইগাস বৈশিষ্ট্য কেমন? ক্যাপিটাল আর যেহেতু প্রকট, তাহলে অবশ্যই সে গোল হবে। ক্যাপিটাল ওয়াই ও যেহেতু প্রকট, তাহলে সে কেমন হবে? হলুদ হবে। বাট কথাটা হচ্ছে তাদের থেকে আমরা তাহলে এখানে কি পাইলাম বলতো? এখানে আমরা বলছি প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাইছে। হ্যাঁ, ক্যাপিটালের প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, আর এটারও কি প্রকট বৈশিষ্ট্য, ওয়াইয়েরও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। তো এটা কিন্তু সূত্রে বলা হয়েছিল বিপরীত বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটালে F1 জনতে কেবল প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। অর্ধেকটা কিন্তু অলরেডি তোমরা পৌঁছে গেছো এই সূত্র, ঠিক আছে। এখন বাকিটাতে আসি চলো। তাহলে এবারে F1 জনের উদ্ভিদগুলোর মাঝে ক্রস ঘটাতে হবে, একটাকে মেল একটাকে ফিমেল ধরে, দুইটার মাঝে আমরা ক্রস ঘটাবো। ঘটালে এবার আমাদের আগে দেখতে হবে কি কি গ্যামেট এখান থেকে আসতেছে। তো ক্যাপিটালের সাথে ক্যাপিটাল ওয়াই আসতে পারে, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই আসতে পারে গ্যামেটে, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই আসতে পারে এবং স্মল আর এর সাথে স্মল ওয়াই আসতে পারে। হ্যাঁ, আমি একটু কাটছর দিয়ে সাথে সাথে দেখে দিই। তো এই চারটা আলাদা আলাদা গ্যামেট কিন্তু তৈরি হয়ে গেল, এই চারটা আলাদা আলাদা গ্যামেট কিন্তু আসতে পারে। ঠিক ওইটাও যেহেতু সেম, ওইখান থেকে ওই সেম চারটা গ্যামেট আসতে পারে। তাদের মাঝে আমরা ক্রস ঘটায় F2 জন্য সৃষ্টি করবো, F2 জেনারেশন সৃষ্টি করবো। তার জন্য কি করবা, এরকম চেকার বোর্ড রাখবা। তোমরা সিস্টেমটা একটু আগে দেখাইছে, একদিকে মেল গ্যামেট গুলো লাগবা, একদিকে ফিমেল গ্যামেট গুলো লাগবা, দুইটা তো সেম। তো লেখার পরে তাদের ক্রস ঘটাবে প্রত্যেকটা কোন অনুযায়ী, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে। তো প্রত্যেকটা কে অনুযায়ী লেখবা নিজে দেখে, ঠিক আছে। তো দেখার পরে এবার তুমি তাদের ফিনোটাইপ গুলো নিচে লেখো। কি ফিনোটাইপ হইতেছে দেখো, আমি একটু বোঝাই। প্রথম যে ঘরটাতে আমি আছি, এখানে ক্যাপিটাল আরো প্রকট, ক্যাপিটাল ওয়াই সবগুলাই ক্যাপিটাল, প্রকটের আর কোনো প্রশ্নই রাখে না, অর্থাৎ গোল হবে, হলুদ হবে। এই ঘরটাতে আসো, দেখো এখানেও ক্যাপিটাল আর, তাহলে আর এর জন্য যেহেতু প্রকট আর আছে, গোল হবে। ওয়াইও একটা প্রকট আছে, তাহলে হলুদ হবে। এই ঘরে আসো, দেখো আরো একটা প্রকট আছে, ওয়াইও একটা প্রকট আছে, গোল হলুদ হবে। এখানে আরো একটা প্রকট আছে, ওয়াইও একটা প্রকট আছে, তাহলে কি হবে? গোল হলুদই হবে।
এই ঘরেও দেখো আরো একটা প্রকট, ওয়াইও একটা প্রকট, গোল হলুদ হবে। এই ঘরে এসে দেখো আর যদিও প্রকট অর্থাৎ গোল বৈশিষ্ট্য প্রকাশ পেতেছে, বাট ওয়াই কিন্তু একটা প্রকট নাই, তাহলে দুইটাই যেহেতু ওয়াই, তাহলে হলুদ এবার হচ্ছে না, কি হবে, সবুজ হবে। বুঝতে পারছি? ওকে, তারপরে আসেন এখানে দুইটাই প্রকট, তাহলে কি হবে, গোল হলুদ হবে। এখানেও দেখেন যে আগেরটার মতো সেম পজিশন, আর একটা প্রকট, তার জন্য গোল হয়েছে, বাট ওয়াই কিন্তু একটা প্রকট নাই, যার জন্য সবুজ। ঠিক আছে, তারপরে এখানে আসেন, দেখেন কি হইতেছে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ধরায় 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 দেখে দিয়েছি। হ্যাঁ, তোমরা আশা করি এগুলো বুঝতে পারবা। একটা হচ্ছে ক্যাপিটাল আর, এখানেও ক্যাপিটাল ওয়াই, দুইটাই প্রকট আছে, গোল হলুদ। এখানেও দুইটাই প্রকট আছে, গোল হলুদ। এখানেও দুইটাই প্রকট আছে, গোল হলুদ। এটার মাঝে দেখো আবার ওয়াই এর প্রকট নাই, তাহলে গোল সবুজ। এটার মধ্যে পরে যে নীল কালার করে রাখছে, এটার মধ্যে দেখো আর প্রচ্ছন্ন অবস্থাতে আছে, তাহলে আর যদি প্রচ্ছন্ন থাকে তাহলে গোল অবশ্যই হবে না, তখন হবে কুঞ্চিত। আর ওয়াই যেহেতু প্রকট তাই হলুদ। এক্ষেত্রে দেখো আর যেহেতু প্রকট না, তাহলে কুঞ্চিত, ওয়াই প্রকট আছে তার জন্য হলুদ, প্রকট মানে ক্যাপিটাল। ঠিক আছে, তো এক্ষেত্রেও দেখো আর যেহেতু ছোট হাতের অর্থাৎ কি প্রকট না, তার জন্য কুঞ্চিত, ওয়াই যেহেতু প্রকট আছে তার জন্য। লাস্টেরটাতে দেখো যে সবগুলাই প্রচ্ছন্ন, কোনোটাই প্রকট নাই, না থাকার কারণে কি হচ্ছে, আর প্রকট না বলে সে কুঞ্চিত, ওয়াই প্রকট না বলে সে সবুজ। তাহলে আমাদের 4 রকমের ভেরিয়েন্ট এখানে আমরা পাচ্ছি। বেশি হচ্ছে সবচেয়ে গোল হলুদ, কয়টা গণত, 1 2 3 4 5 6 7 8 9টা প্রকরণ পাইলাম আমরা গোল হলুদ। তারপরে দেখো গোল সবুজ আছে 3টা, 1 2 3 4। তারপরে দেখো কুঞ্চিত হলুদ আছে 3টা, 1 2 3। কুঞ্চিত সবুজ আছে 1টা, তার মানে আমাদের অনুপাতটা কি দাঁড়াচ্ছে, ফিনোটাইপিক 9 3 3 1। F2 জন্যতে মোট 16টা বৈশিষ্ট্য পাওয়া গেছে। 16টা বৈশিষ্ট্যের মধ্যে 9টাই হচ্ছে এক টাইপের, 3টা অন্য টাইপের, আর 3টা অন্য টাইপের, 1টা অন্য টাইপের। ঠিক আছে, তাহলে F2 জন্য ফিনোটাইপিক অনুপাত পাওয়া যাচ্ছে 9 3 3 1। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের গাণিতিক অনুপাত। তো এখন আসলে সূত্র পেলে এটাকে কিভাবে প্রকাশ করবো। মেন্ডেলের এই পরীক্ষা প্রমাণ করে যে F1 জনতে কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তো একটু আমরা দেখলাম যে F1 জনতে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইও। ঠিক আছে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টর গুলো জোড়া ভেঙে স্বাধীন স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করেছে। এই যখন গ্যামেট গুলো সৃষ্টি হইলো, এই যে গ্যামেট সৃষ্টি হইলো, তখন কিন্তু তারা আর এই জোড়া অবস্থাতে নাই, এই জোড়া অবস্থাতে নাই, তারা তখন ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন গ্যামেট সৃষ্টি হয়েছে, ভিন্ন ভিন্ন গ্যামেট সৃষ্টি হয়ে তারা ভিন্ন ভিন্ন কি বলা হচ্ছে যে জোড়া ভেঙে ফ্যাক্টর গুলো ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করছে। এবং এক জোড়ার পৃথক কিন্তু অন্য জোড়ার উপর ডিপেন্ড করে নাই। ঠিক আছে, যেমন তোমার ধরো যে এই এই ইয়া বিন্যস্ত হবে, এই ক্যাপিটাল আর এর সাথে এই ক্যাপিটাল ওয়াই আসছে, এটা কিন্তু একজন আর একজনের উপর ডিপেন্ড করে নাই স্বাধীনভাবে। এটা তোমাদের তো সহজে এখানে বোঝানো যায়, জাস্ট এটা মনে রাখো যে পৃথকটা কারো উপর কেউ ডিপেন্ড করে নাই, হ্যাঁ, স্বাধীনভাবে জাস্ট এটা আমরা বিন্যস্ত হয়েছি। ওকে, এক জোড়ার পৃথক অন্য জোড়া নির্ভর করে। এভাবে F2 জনতে অনুপাতটা হয়েছে 9 3 3 1। তো তোমাদের মূলত অনুপাতটা সাবমিট করতে, অনুপাতটা প্রমাণ করতে পরীক্ষাতে বলা হয়ে থাকে। তো আশা করি এটা তোমরা পারবা। ঠিক আছে, ওকে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র নিয়ে আলাপ শেষ হইল। তাহলে আমাদের এবার কথা হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে আরেকটা ব্যাপার, যে দ্বিতীয় সূত্র যে আমরা এক্সটেন্ডেড কোয়েশ্চেন গুলো দেখছিলাম, এখানে আবার একটু চলে যাই। বলা হচ্ছিল যে দ্বিতীয় সূত্রকে প্রথম সূত্র ছাড়া ব্যাখ্যা করা যায় না কেন, এটা ব্যাখ্যা করো। তো আমরা এটার বিবরণটা কিভাবে লিখবো, আগে দ্বিতীয় সূত্রটা লিখবো, এটা কিন্তু পরীক্ষার একটা প্রশ্ন। হ্যাঁ, আর আমাদের প্রথম সূত্রটাও লিখবো আগে, অর্থাৎ দুইটারই যে তাত্ত্বিক ফর্মটা দুইটাকে আমরা লিখবো। লিখার পরে আমরা বলবো যে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটালে প্রকট বৈশিষ্ট্য কেবল প্রকাশ পাবে গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টর গুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীন স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তো এই কথাটা লক্ষ্য করো, স্বাধীন স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে এবং এক জোড়ার পৃথকীকরণ অন্য জোড়ার উপর নির্ভর করবে না। প্রথম সূত্রে আমরা কি বলছিলাম দেখো তো, যে সংকর জীববিদ্যুৎ ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তন না হয়ে পাশাপাশি অবস্থান করে গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এখানে বলা হচ্ছে যে একটা বৈশিষ্ট্য কাজ করলে গ্যামেট গুলো পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে, ফ্যাক্টর গুলো পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। আর দ্বিতীয় সূত্র সেম কথাটাই বলা হচ্ছে, জাস্ট দুই বা ততোধিক জোড়া গ্যামেটের ক্ষেত্রে, দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে ফ্যাক্টর গুলো স্বাধীন স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। অর্থাৎ মূলত প্রথম সূত্রটারই একটা এক্সটেন্ডেড ফর্ম হলো দ্বিতীয় সূত্র। ঠিক আছে, প্রথম সূত্রটা না থাকলে দ্বিতীয় সূত্রটা আসলে ব্যাখ্যাই করা যাইতো না, কারণ ফ্যাক্টর গুলো আলাদা হয়ে গ্যামেটে প্রবেশ করতেছে কিনা এটা যদি আমরা নাই জানতাম, তাহলে দ্বিতীয় সূত্রে তাদের F1 জনতে কি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে নাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে, আর গ্যামেট সৃষ্টির সময় তারা কি জোড়া ভেঙে প্রবেশ করতেছে নাকি জোড়া সহ প্রবেশ করতেছে, এই আইডিয়াটা আমরা পাইতাম না। তো এটা সম্ভব হয়েছে তখনই যখন প্রথম সূত্রটা থেকে আমরা জানতে পারছি যে ফ্যাক্টর গুলো আসলে পৃথক পৃথক হয়ে
একটা গ্যামেটে কেবল একটা ফ্যাক্টরি প্রবেশ করে। ঠিক আছে, তো এটা দ্বিতীয় সূত্র এসে আমরা তখন এই সূত্রটাকে কাজে লাগাইতে পারছি, প্রথম সূত্রটাকে। এই জন্যই বলা হয় যে দ্বিতীয় সূত্রকে প্রথম সূত্র ব্যতীত ব্যাখ্যা করা যায় না। ওকে, নিজের ভাষায় এখন গোছায় লাগবা, আমি আর কিছু এখানে বলবো না, কিন্তু বাকিটা তোমাদের দায়িত্বে। তারপরে আমাদের 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 আরেকটা কথা ছিল যে লিঙ্কেজ বা যুথাবদ্ধতা থাকলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কার্যকর হয় না কেন। যদি এটা 23 সালে চলে আসছে, এবার আসার সম্ভাবনা নাই, তারপর আমি একটু দেখা দিই লিঙ্কেজটা আসলে কি বা লিঙ্কড জিন আসলে কি। যখন একটা ক্রোমোজোমে একাধিক জিন একসাথে অবস্থান করে তখন তাদেরকে বলা হয় লিঙ্কড জিন, আর বিষয়টাকে বলা হয় লিঙ্কেজ। পরবর্তী চ্যাপ্টার আছে লিঙ্কেজের, বিস্তারিত জানতে পারবো। তো এই লিঙ্কড জিন থাকলে কিন্তু সেখানে মেন্ডেলের কোন সূত্রে দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র কার্যকর, মেনলি দ্বিতীয় সূত্র কার্যকর হবে না। কেন? লিঙ্কড জিন গুলো আসলে কি দেখো, যে এখানে আমি কয়েকটা জিন এঁকে রাখছি। রাত্রি বাজে অনেকটা, রাস্তার পাশে আমার বাসা, বুঝছো? পাশ দিয়ে কেউ যাওয়ার সময় যদি দেখে খালি জিন জিন করতেছি, ভাববে কি তন্ত্র মন্ত্র শুরু করলাম এখানে। তো দেখো এখানে যে এ আর বি, এই দুইটাই কিন্তু ক্যাপিটাল, প্রকট অবস্থাতে আছে। এরা লিঙ্কড জিন, অর্থাৎ লিঙ্কড মানে একটা আরেকটার খুব আপন আত্মীয়, একজনকে ছাড়া আরেকজন যাবে না, এমন অবস্থা। এখানে আবার আরেকটা ক্রোমোজোমে আরো দুইটা জিন আছে, স্মল এ এবং স্মল বি, এরাও এমন অবস্থা যে একজনকে ছাড়া আরেকজন যাবে না, এরাও লিঙ্কড জিন। তো লিঙ্কড জিনের ক্ষেত্রে কি হয়, যখন মিওসিস ঘটে তখন আসলে এই এ বি কে ছাড়তে চায় না, তখন গ্যামেট সৃষ্টি হয় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এক্ষেত্রেও গ্যামেট সৃষ্টি হয় স্মল এ স্মল বি। এক গ্যামেটে দুইটা ফ্যাক্টর, অদ্ভুত না? এক গ্যামেটে দুইটা ফ্যাক্টর, এ এবং বি ফ্যাক্টর আলাদাই হইতে পারতেছে না। আবার তারা সংমিশ্রিত হয়ে এই ক্যাপিটাল স্মল বি আবার স্মল এস ক্যাপিটাল বি এরকম ফরম্যাটও সৃষ্টি করতে পারতেছে না, অর্থাৎ ক্যাপিটাল বি কে ছাড়বেই না, স্মল বি কে ছাড়বেই না। যার ফলে যদি এমনটা হয় তাহলে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র যায় পৃথক হবে না, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে নাকি পৃথক ভাবে ভিন্ন ভিন্ন এসব কিছু কার্যকর হবে? কিচ্ছু কার্যকর হবে না। তার জন্য লিঙ্কেজ বা যথাবদ্ধতা বলা হয় এটাকে। এটা থাকলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কার্যকর হয় না। ওকে, তো আমরা লিঙ্কেজ সম্পর্কিত আরো বিস্তারিত আইডিয়া সামনে আছে, আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটার কোশ্চেনের আলাপ এক্ষেত্রে শেষ। তো মেন্ডেলের সূত্র সমূহের আলাপ আমরা এখানে শেষ করতেছি। তারপর আমরা দেখবো হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সমূহ। আমার মনে হয় এখানে মাঝখানে লোডশেডিং ছিল কয়েকবার, এই ক্লাসটা আমি এখানে আপলোড করে দিচ্ছি, এখানে সমাপ্ত রেখে এখনই আবার আমি পরে সেকেন্ড ক্লাসটা তোমাদের ব্যতিক্রমের আপলোড করতেছি। ওকে, এটাকে দেখে শেষ করো, কুইক, এটা দেখে শেষ করবা, তারপরে আমি আবার ব্যতিক্রমের ক্লাসটা আপলোড করতেছি এখনই।